আমাদের টাকা না পেলে কন্টেম করবো, ঘাট চেপে ধরে জেলে ভরবো যদি টাকা না পাই। আগের দিন উনি গেছিলেন, উনি ফটো তুলতে গেছিলেন, ফটো তোলা হয়ে গেছিল। আমি যদি বুঝতাম উনি অ্যাসিস্ট করতে গেছিলেন তাহলে সেদিনও প্রপারলি অ্যাসিস্ট করতেন, তাহলে সেদিনই ওই লিস্টটা দিয়ে বলে দিতেন যে ওরা মিথ্যা কথা বলছে। আলটিমেটলি আবারও আমরা অন্য কোনো রাজ্য সরকারের কোনো পদক্ষেপ দেখতে পাই, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? পদক্ষেপ হবে, আমাদের টাকা না পেলে কন্টেম করবো, ঘাট চেপে ধরে জেলে ভরবো যদি টাকা না পাই। সোজা কথা। উনিও আইন তাই, সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। টাইম বাউন্ড ম্যানারে এই কমপ্লায়েন্স রিপোর্ট চেয়েছে, স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে। ঘাট চেপে ধরে সুপ্রিম কোর্ট আদায় করে নেবে। দেবে না মানে যাবে কোথায়? যদি না দিতে পারে জেলে যাবে। তারপরে তারপরে এটা ভাববে না যে তার পরের অফিসার ছাড়া পাবে। তিনি তাই সেও এসে দায়বদ্ধ। দুদিন পরে ও যা হবে, ওর অর্থ সচিব আর মুখ্য সচিব পাবে না। কে জেল খাটতে যাবে ওর জন্য? দুদিন পরে ও অর্থ সচিব, মুখ্য সচিব পাবে না। যদি টাকা না দেয় জেলে ভরবে সুপ্রিম কোর্ট। অর্থ সচিব আর মুখ্য সচিব হওয়ার লোক খুঁজে পাবে না। একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। আজকে সেই এসআইআর মামলা ছিল, আমরা দেখতে পেলাম দুপুর 2টোর সময় সুপ্রিম কোর্টে ছিল। আগের এসআইআর মামলাতে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন, সওয়াল করেছিলেন। এই মামলাতে মুখ্যমন্ত্রী না সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন, না ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। কিসের আগের আগের দিন উনি গেছিলেন, উনি ফটো তুলতে গেছিলেন, ফটো তোলা হয়ে গেছে, চলে এসছে। কিন্তু মোস্তাফি বানু ফটো প্রথম মামলা করেছেন ফটো তিনি আজকে ফটো তোলার জন্য গেছিলেন, ফটো তোলা হয়ে গেছে, ফটো তুলে চলে এসছে। আচ্ছা, এসআইআর মামলায় কি হবে বলুন তো? আর কি হয়েছে এতদিন পর্যন্ত? মানে এসআইআর এর মামলায় সুপ্রিম কোর্টে নির্দেশ দেওয়ার ফলে মানুষের হয়রানি কমেছে, এরকম কিছু হয়েছে? আরজিকর মামলায়ও যা হয়েছিল সুপ্রিম কোর্টে, ওই এসআইআর মামলায় একই জিনিস হবে। কি কি হবে? মানে সুপ্রিম কোর্ট বলবে যে এসআইআর বাতিল হয়ে গেছে, বাতিল করে দাও। তো হয়েই গেছে অলরেডি, মানুষের হয়রানি তো হয়েই গেছে। ছবি উঠানো ছাড়া আর কিছু হবে? মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন। ছবি উঠিয়েছেন, চলে এসছেন। মুখ্যমন্ত্রী ছবি তুলতে গেছিলেন, সওয়াল করতে যান। মুখ্যমন্ত্রী ছবি তুলতে গেছিলেন, ছবি তোলা হয়ে গেছে, চলে এসছে। যদি নিজে সওয়াল করতে হয় তাহলে আইদার ইন পার্সন অ্যাপিয়ার করতে হয় অথবা অ্যাডভোকেট হিসেবে অ্যাপিয়ার করতে হয়। আমি যদি বুঝতাম উনি অ্যাসিস্ট করতে গেছিলেন তাহলে সেদিনও প্রপারলি অ্যাসিস্ট করতেন, তাহলে সেদিনই ওই লিস্টটা দিয়ে বলে দিতেন যে ওরা মিথ্যা কথা বলছে। মাইক্রো অবজারভার দেওয়া হয়েছে, এটা মিথ্যা একটা কনটেক্সটের উপরে, কারণ ওরা এতজন আধিকারিক চেয়েছিল, তার পরিবর্তে আমরা এতজনের লিস্ট এত তারিখে পাঠিয়ে দিয়েছিলাম। ওরা মিথ্যা কথা বলছে, এই মাইক্রো অবজারভার গুলোকে বাতিল করেছে। আজকে পর্যন্ত মাইক্রো অবজারভার গুলোকে বাতিল করেছে? এসআইআর বাতিল করেছে? কিছুই তো করে। কারণ আপনি যখন একটি নির্বাচন প্রক্রিয়ায় একটি স্বচ্ছ নির্বাচন, একটা তালিকা, ভোটার লিস্ট প্রয়োজন। সেই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির স্বার্থে যদি এসআইআর করে নির্বাচন কমিশন, সেটা ভুল নয়। কিন্তু ভুল কোনখানে নির্বাচন কমিশনের? ভুল হচ্ছে তারা মানুষকে যে হয়রানি করছে এখানে। তাদের কি করা উচিত ছিল? তাদের বিএলওদের বিশ্বাস করা উচিত ছিল। বিএলওরা যাদের বিরুদ্ধে অভিযোগ করতো শুধুমাত্র তাদেরই হিয়ারিং এ ডাকা উচিত ছিল। আর বিএলওদেরকে এই অভিযোগ করতে পারতো সাধারণ মানুষ বা বিএলএ। বিএলএ কারা? বিভিন্ন রাজনৈতিক দলে। সে একটা রাজনৈতিক দলে না, তৃণমূলের লোক আছে, বিজেপির লোকও থাকবে, সিপিএম এর লোকও থাকবে, আর অন্যান্য রাজনৈতিক দলের লোকও থাকবে, কংগ্রেস থাকবে, আইএসএফ থাকবে, আরএসপি থাকবে, সবাই থাকবে, ফরওয়ার্ড ব্লক থাকবে, যত যা দল আছে। সেখানে তারা অভিযোগ করবে, তার ভিত্তিতে ফর্ম 7 জমা দেবে, তার ভিত্তিতে হিয়ারিং করা উচিত। না, নামের বানান চট্টোপাধ্যায় চ্যাটার্জি হয়ে গেছে, এ ইউ হয়ে গেছে। আরে বাবা, 2002 সালের লিস্টটা তো বাংলা লিস্ট। ইংরেজিতে নামের বানান এদিক ওদিক হতেই পারে। নামের বানানের জন্য কারো মানে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে? আমাদের আইনি ব্যবস্থাতেই যে ধরুন এই যে পিটিশন দাখিল করা হয়, ওরফে বা এলাস বলে লেখা হয় না, দুটো ডকুমেন্টে দু রকম নাম আছে, হতেই পারে। কিন্তু হামেশাই খাঁ খাঁ খান খাঁ হয়ে গেছে, KHAN KHA হয়ে গেছে। বিপুল বাংলাতে লেখা আছে, ইংরেজিতে ভি, কোনো জায়গায় ভি লেখা আছে, কোনো জায়গায় বি লেখা আছে। দেখবেন অনেকের নামে অসীম কুমার রায়, মাঝে থেকে কোনো ডকুমেন্টে হয়তো অসীম রায় লেখা আছে, কুমারটা মাঝে উঠে গেছে। এটা এটা তো প্রায়শই হয়। একটা লিস্টের সাপেক্ষে আরেকটা লিস্টে হয়তো এজের একটা ভুল ত্রুটি হয়ে গেছে ইনপুট করতে গিয়ে, তাহলে তার তিনি ফেক ভোটার হয়ে গেলেন।
আপনি দেখবেন আগের ভোটার লিস্টে কার কার নাম আছে। বিএলওরা বাড়িতে যাবে, গিয়ে দেখবে এই মানুষটি বেঁচে আছে, এই মানুষটি মরে, এই বাড়িতে এতগুলো মানুষ আছে, 6টা মানুষ আছে, তার মধ্যে একজন মারা গেছে, 5 জন বেঁচে আছে। তার মধ্যে সেই 5 জনের মধ্যে একজন হয়তো কেরলে কাজ করতে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে ভিসি করা যায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, দেখে নেবে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হিয়ারিং হচ্ছে, আর একটা নির্বাচন কমিশনের হিয়ারিং হতে পারে না। আর আপনি যদি রাজ্য সরকার আপনার কাছে আধিকারিক চাইলে, আপনি যদি একটা কোয়াসি জুডিশিয়াল প্রসেসে, কোয়াসি জুডিশিয়াল প্রসিডিংস, এই যে হিয়ারিং হচ্ছে, হিয়ারিং হয়ে তারপরে রিজন অর্ডার দিতে হবে, সেখানে যদি আপনি একজন মানে নিম্ন স্তরের আধিকারিক দেন, সে কি করে ওই অর্ডার লিখবে? সে তো ভুলভাল অর্ডার লিখবে। একটা গুরুত্বপূর্ণ অধিকার খর্ব হয়ে যাবে মানুষের। আপনার দেখুন, এইভাবে তো রাজ্য চলে না। উনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, উনি ভাবছেন যে সবকিছু ক্লাবের ফরম্যাটে চলবে। এটা হবে না, ওটা হবে। কালকে আমি প্রাক্তন বিরোধী দলনেতা মান্নান সাহেবের বাড়ি গেছি, দেখা হয়েছে। তো উনি আমার এক স্যারের ওখানে পিকনিক ছিল, সেখানে অনেক প্রাক্তন ছাত্ররা, আমি প্রাক্তন ছাত্র হিসেবে গেছি। ওখান থেকে মান্নান সাহেব বাড়ি গেছিলাম। সেখানে তিনি বলছিলেন কিভাবে এই বিধানসভায় বিল তৈরির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি স্বৈরতান্ত্রিক মানসিকতা, জিজ্ঞাসা করে নেবেন। এই মব লিঞ্চিং বিল নিয়ে তিনি কি করেছিলেন, কোন স্বৈরতান্ত্রিক মানসিকতা দেখিয়েছিলেন। কোনো আইন মানবো না, কোনো নিয়ম মানবো না, কিচ্ছু মানবো না, আমি আমার মতো করে কাজ করবো। এই তো স্বৈরতান্ত্রিক মানসিকতা, তান্ত্রিক মানসিকতা দেখিয়েছিলেন। কোনো আইন মানবো না, কোনো নিয়ম মানবো না, কিচ্ছু মানবো না, আমি আমার মতো করে কাজ করবো। এই তো স্বৈরতান্ত্রিক মানসিকতা। রাজ্যপাল একটা বিল পাঠালো, সেই বিলের একটা অংশের পেনাল প্রভিশনের একটা জিনিস চেঞ্জ করে দিল। হয় না ওভাবে। সেই আবার তো সেই সময় বিরোধী দলনেতা সুরেন্দা গিয়ে আবার রাজ্যপালকে বলেন, গিয়ে সে সমস্ত গল্প শোনাচ্ছে। ওনার মানসিকতা মানে মানসিকতায় অসুবিধা। স্বৈরতান্ত্রিক আমি যা করব, আইন কানুন মানবো না, নিয়ম মানবো না, আমি যা করবো সেটাই সঠিক। ও ঠিক আছে, ও আমি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রধান বিচারপতির আদালত আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বানিয়ে দেবো। ইডি রেড করছে, আমি ফাইল তুলে নিয়ে চলে আসবো। ঘাট চেপে ধরে জেলে ভরে দিলে সব ঠিক হয়ে যাবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, আপনি যেমনটা বললেন যে মুখ্যমন্ত্রী ইন পার্সন মামলা করলে সেক্ষেত্রে তিনি সওয়াল করতে পারেন, কিন্তু অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি তো কার্যত বলছেন যে এটা অস্বাভাবিকের কি আছে, এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাস প্রকাশ, এই বিষয়টাকে রাজনীতিকরণ করবেন না। তাহলে কি এটা কোনো সাধারণ মানুষ করলেও তিনি একই কথা বলছেন না দেখুন, মুখ্যমন্ত্রী? আমি প্রধান বিচারপতিকে সর্বোচ্চ সম্মান দিয়েই বলি। দেখুন, এটা প্রধান বিচারপতি নিশ্চিতভাবে তিনি বলেছেন, হয়তো কোনো অ্যাপ্লিকেশনের সাপেক্ষে বলেছেন যে মুখ্যমন্ত্রী সওয়াল করা নিয়ে। কিন্তু এটা তো ঠিক। দেখুন, আদালত সাধারণভাবে এই ধরনের এই ছোট্ট ম্যাটার নিয়ে হয়তো কতটা গভীরে ভাবেন না, কিন্তু একটা কথা মানতেই হবে, একজন সাধারণ যদি পিটিশনার হতো, তাহলে কি এটা অ্যালাউ করা হতো? অ্যাকচুয়ালি তো সেটা আদালতের প্রসিডিংসটাকে হ্যাম্পার করবে। দেখুন, আদালতের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত মামলা, হাজার হাজার মামলা শুনানি হয় না। মুখ্যমন্ত্রী সেখানে মনে করলেন আমার ১৫ মিনিট চাই বলে এই যে করলেন। কালকে যদি সব মানে পিটিশনাররা গিয়ে হাত তুলে বলে আমার ১৫ মিনিট চাই, দেবেন তো? এটা সম্ভব না, তাই না? ভারতবর্ষে আইন তো সকলের জন্য এক। লাইন কোথায় গিয়ে সকলের জন্য এক হচ্ছে? সেটাই তো করাটাই লক্ষ্য। তার জন্য ভারতের নাগরিক আছে। যখন এক হবে না, তখন তার জন্য ভারতের নাগরিক সে আইন তৈরি করবেন। ভারতবর্ষের আইন নাগরিক আল্টিমেট আইন তৈরি করেন। তাদের রিপ্রেজেন্টেটিভ বেসিসে আইন তৈরি হয়। আইনসভায় তাদেরই তো রিপ্রেজেন্টেটিভ যায়। এটা ভাববেন না যে আদালত আইন তৈরি করে। আইন তৈরি করে ভারতবর্ষের জনগণ, তাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে, আইনসভার মাধ্যমে। ভারতবর্ষের সংবিধানটা না অত্যন্ত সুসংহত এবং নির্দিষ্ট। দুর্ভাগ্য, আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সংবিধানকে সেই সেই জায়গায় রাখতে পারিনি, নিয়ে যেতে পারিনি। সেই
আমাদের হৃদয়ে রাখতে পারিনি। দুর্ভাগ্য এখানে। আমরা সংবিধানটাকে আমরা আমরা আমাদের বলুন তো আমাদের পাঠ্য বইয়ে কেন সংবিধান পড়ানো হবে না? ভারতবর্ষের নাগরিকের অধিকার সম্পর্কে নাগরিককে কেন সচেতন করা হবে না? কেন ভারতবর্ষের একেবারে প্রাইমারি স্তর থেকে ভারতবর্ষের সিলেবাসে, ভারতবর্ষের প্রতিটি স্কুলের সিলেবাসে তার অধিকার সম্পর্কে কেন সচেতন করা হবে না? করা হয় না। দুর্ভাগ্য, কি করবেন? আর আজকে তো স্কুলগুলোর অবস্থা বুঝতেই পারছেন, তথই বলছেন। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সবথেকে বেশি জোর দেওয়া উচিত শিক্ষা, সেটাই তো সবথেকে বেশি দুর্বল। সেখানে সেই খাতে প্রতি বছর বরাদ্দ কমছে। ফলে ভারতবর্ষের এই অবস্থা তৈরি হচ্ছে।